সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী এবং রবিন দেব সহ এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতারের সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা দেখে নেব সরাসরি নিউজ প্রাইম টাইমের পর্দায়। বলছি তো, প্রধানমন্ত্রী তো আরএসএস এর লোক, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও আরএসএস এর প্রধান। এর আগে প্রধানমন্ত্রী দেশে বলছে একটা সিনেমা হওয়ার পর সবাই গান্ধীকে চিনেছে। তো যে লোকগুলো হেঁটেছিল সত্যাগ্রহের সময়, তারা কি মোদীর ঠাকুরদার ডাকে রেখেছিল? আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কয়লা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এক্ষেত্রে তাকে ডায়মন্ড হারবার না লড়ে পালিয়ে গেল কেন? এই সিটটা কেন ভাইপোকে ছেড়ে দিল বিজেপি? এই সিটটা ওয়াকওভার দিল কেন ভাইপোকে? এবং মজার ব্যাপার দেখুন, পশ্চিমবাংলার সব কেন্দ্রে নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ অথবা যোগী যাচ্ছে, শুধু ভাইপোর কেন্দ্রে যাচ্ছে না। কেন গেল না? এরপর সেটিং বুঝতে কোথাও অসুবিধা হয়? এর তো সেটিং না, একদম খোলামেলা বোঝাপড়া। আমাদের সাথে যেরকম কংগ্রেসে চলে যায়, চারদ্বীপ আকাশ পথে গেছে যাতে ডায়মন্ড হারবারে পা না ফেলতে হয়। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বলছেন যে পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনীর হাতে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া উচিত, তাহলে এতদিন ধরে নির্বাচন আরো ভালো হতো। উনি একজন বিচারক ছিলেন, আইন কানুন কিছু জানেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, বিজেপিতে জয়েন করে এত দ্রুত কারোর তো ডেটোরিয়েট করার কথা না। ওই জন্যই কথা আছে না, অসৎ সঙ্গে সর্বনাশ। যার সর্বনাশ হয়েছে তার আরেকটা বিষয়, 2024 এই সরকার ভেঙে পড়বে। কোন সরকার? মানে এই তৃণমূল সরকার। আরে ভাঙবে তো আগে মোদীর সরকার, আর 26-এ ভাঙবে তৃণমূলের সরকার। কিন্তু তৃণমূল তো ইন্ডিজোটের সঙ্গে যুক্ত। কোথায়? ও তো প্রথম 4 দফায় মনে পড়েনি, তখন তো ও জানে যে বিজেপির সরকার হচ্ছে। তারপর যখন দেখছে গোটা দেশ জুড়ে হাওয়া খারাপ আছে, পঞ্চম পেজে একটু ছুঁলেন, ষষ্ঠ পেজে এসে বলছেন আমি বাইরে থেকে সমর্থন করবো। কেউ চায়নি। কখন উনি থাকেন, কখন উনি বাইরে যান, কখন উনি ভেতরে থাকেন, ওই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের মতোই খেলা। শেষ প্রশ্ন সেটা হলো যে নাগরিকত্ব সংশোধনী আইন, সেটা হচ্ছে এ রাজ্যে শংসাপত্র দেওয়া হচ্ছে, 7 জনকে শংসাপত্র দেওয়া হলো। স্টার্ট। কে কাকে শংসাপত্র দেয়? ভারতবর্ষে যারা বাস করেন তারা সবাই নাগরিক। এসব উল্টোপাল্টা আইন করলে হবে? ওসব সিএ এনআরসি এই ভারতবর্ষে চলবে না। আর এই সরকার বিদায় নিলে এমনিও সব পাল্টে যাবে। যারা ভোটার তারা তো নাগরিক, তাহলে ভোট দিচ্ছে কি করে? ওই 8 জনকে দিয়েছে, ওরা ভোট দিয়েছে? বুঝলেন তো, নাগরিক ছাড়া ভোট দিতে পারে কেউ? 18 18 বছর। বছর বয়স হয়ে যাবে। বাংলাদেশের লোক যার 18 বছর বয়স, উগান্ডার লোক 18 বছর বয়স, ভারতবর্ষে ভোট দিতে পারে না। দীর্ঘদিন ধরে এই সিওর কাছে বিভিন্ন নির্বাচনের সময় আমরা ডেপুটেশনে আছি, গভর্নমেন্টের পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে অনেক সিওকে মিট করেছি, কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি ইতিপূর্বে আমরা হই। কারণ শ্রমিক লাহিড়ী আমরা এসেই এই নোটটা ওনাকে দিই যে আমরা কি বিষয়ে আলোচনা করতে চাই, এই যে দিই। তারপরে তিনি বলেন হ্যাঁ দেখি বলে একটা কাগজ দিই। কাগজটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট সৃজন ভট্টাচার্য আজকে একটা চিঠি পাঠিয়েছে, সেটা অন্য একটা বিষয়। মানে নাম লিখেছিল, সে নামটা কারেক্ট করে ওকে জানাবে, এটাই আমাদের শিক্ষাচার। সেটা ওটা দেখিয়ে তিনি আমাদের যে মূল আলোচ্য বিষয় আজকে তিনি তখন যে আপনার কাছে তো দিয়েছি আমরা চিঠি, তিনি বলেন না এটাই আমার কাছে চিঠি। কালকে রাতে আমি কথা বলেছি, আজকে অ্যাপয়েন্টমেন্ট করেছি, কালকে রাতে কথা বলেছি, ওনার টাইম অনুসারে আমরা এসেছি। তখনই আমরা জানিয়েছি কী কী বিষয় আমরা কথা বলতে চাই। তখনও তিনি আমাকে একটা কথা বলেছেন, এই চিঠি পাইনি। তখন আমি বললাম দেখুন চিঠি আমি নিজে দেখে এসেছি, আমার কাছে কপি আছে, আপনি বলে আরেকটা পাঠাতে হবে। বললাম না আমি তাহলে দেখে নিচ্ছি, মেলটা চেক করছি। কিন্তু তিনি আজকে আসার পর একই কথা বললেন, তিনি চিঠি পাঠান। তখন শ্রমিক লাহিড়ী পানিগ্রাহী তারা ওনাকে মুভমেন্ট দেখার জন্য তৈরি হচ্ছে, তখন তিনি তাদেরকে অসত্য কথা বলেছেন, চাট করেন। তখন তারা প্রতিবাদ করেছে, তিনি সাথে সাথে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। তারপরে 1 ঘন্টা আমরা বসে দিলাম। আমি অনেকবার ওনাকে মেসেজ করেছি, ফোন করেছি, ফোন ধরেননি। এটা গিয়ে তারপরে আবার গিয়ে ওদের অফিসের ওনার সেক্রেটারিকে বললাম আমি দেখা করতে চাই। তখন তিনি বললেন না আমি দেখা করতে পারবো না, তিনি অফিসারদের সাথে মিটিং করছেন, পারবেন না। তারপর আমি আবার মেসেজ করলাম, তাহলে আমরা চলে যাচ্ছি, আপনি তারা আমাদের যা অসমাপ্ত আলোচনা আপনি সেটা সমাপ্ত করলেন না, আমাদের কিন্তু বিমান থেকেই গেল, আমাদের আলোচনা আমরা চলে যাই।
তখন তিনি একটা মেসেজ পাঠিয়েছেন আমার যে আমি আলোচনা করতে রাজি আছি। সেটারও আমরা উত্তর দিলাম যে এখন তারপরে কোনো উত্তর আসে না। স্বাভাবিকভাবে আমরা যেটা সুমিত লাইনে বলেছে, আমরা সামনে এই 7ম দফার নির্বাচন 1 তারিখে হচ্ছে, আজকে সন্ধ্যে 6টায় সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাবে। আমরা এই কারণেই, নাহলে আমরা এখন আমাদের চারিদিক থেকে, আমরা পার্টির নেতৃত্বের সাথে কথা বলেছি, চারিদিক থেকে খবর আসছে এখানে জমায়েত করা। আমরা বলছি না আজকে জমায়েত আমরা করছি না, কারণ এখানে বিক্ষোভ দেখাবো না। আমরা এখনও তার সদিচ্ছার কাছে আমরা আবেদন জানালাম যে আপনি বিষয়গুলি রিপ্লেস করার চেষ্টা করুন। সেই না করে যদি গত 15ই এপ্রিল আমরা ফার্স্ট এখানে এসে এই থানার অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করি, 11 এপ্রিল ঈদের দিনে যে ঘটনা ঘটেছে তার ক্ষেত্রে একটা অসত্য স্টেটমেন্ট দেওয়া হলো। এই মুখ্যমন্ত্রী যে ওখানে এই ঈদের নামাজের জায়গায় রাজনৈতিক প্রচার করেছেন, তিনি একটা উত্তর দিয়ে আমাদের জানিয়ে দিলেন যে না, হয়নি। সেটাও কাউন্টার করে দেখানো হলো, একবারে ভিডিও রেকর্ডিং তাকে দেখানো হলো। রেড রোডের মধ্যে রেড রোডে যা বাজানো হয়েছে, তিনি যা বলেছেন সে ভিডিও রেকর্ডিং দিয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বললাম সেই অফিসার যে আপনাকে মিস ইনফর্ম করেছে অন্তত সি অফিসকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, সেটাও নেই। বারবার কালীঘাট থানা প্রথম আমাদের ক্যান্ডিডেটকে, সিপিআইএমের ক্যান্ডিডেটকে বাধা দিল, তারপরে আদালতে গেল, আদালতের রায় অনুসারে মিটিং করলো, সেই মিটিং বাধা দিল। গত 3 দিন আগে আবার মীনাক্ষী মুখার্জিরা গেল, সেখানেও বাধা দিল। সেই অফিসারের বিরুদ্ধে, কালীঘাটের অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। ওনার বলার পর উনি একবার দেখিয়েছিলেন, যখন বলেছে শ্রমিক লাইনে বললাম আমি চিঠি পাঠিয়েছি। এটা পরিষ্কার কথা এটা বলেছেন, আমরা তো এটাই বললাম। এই কথা শ্রমিক লাইনে যেদিন আমরা 15 এপ্রিল ফার্স্ট এখানে এসেছিলাম, সেই দিনে ওনার কাছে এটাকে আমরা ওনাকে অন্তত আমরা এটা এইভাবেই ওনাকে অভিযুক্ত করিনি, আমরা ওনার কাছে ইনফর্ম করেছিলাম যে আমাদের কাছে খবর আছে তৃণমূল ভবনের নির্দেশটা, এখানে যা যা অভিযোগ করি সেটা আগে চলে যায় তৃণমূল, তারপর এই সম্পর্কে কোনটা হ্যাঁ হবে কোনটা না হবে সেটা ঠিক হবে। সেটা আমরা 15 এপ্রিল ওনাকে বলেছিলাম, কিন্তু এটা আমরা বাইরে বলিনি। আজকে বললাম এই কারণে, যখন তিনি আজকেও যখন আজকে মনে হলো না ডেলিভারি লাস্ট স্টেজে, কারণ আজকে আমাদের আরও ভয় হচ্ছে 9টায় 33টা পার্লামেন্ট সেক্রেটারি ইলেকশন হয়ে গেছে, 9টা বাকি আছে। তার চেয়েও বড় কথা হচ্ছে 4 জুন যে কাউন্টিং হবে, আমাদের কাছে সবচেয়ে বড় লেসন হচ্ছে বেঙ্গলে যে পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছিল, কাউন্টিং এজেন্ট অনেক ভেক অফিসার, ওনাকে ভেক বললেই খেপে ছিল। আগের দিন আমাদের শ্রমিক ডায়েরি, আমাদের গণশক্তি পত্রিকার এডিটার, সেই পত্রিকার ছাপা হয়েছিল ভেক অফিসার। তখন দেখালাম যে কীভাবে দেখবেন, গত 2021-এ দেবাঞ্জন বলে একজন যে ফেক অফিসার ছিল, সেই ফেকও বলেছেন, কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজও আমাদের কাছে খবর আছে, যেটা এখানে বললেন যে যারা স্থায়ী কর্মী নয় তাদের বাইরে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, শিক্ষক, যাদের নির্বাচনে কর্মী নিয়োগ করা যায়, যারা প্রার্থী হতে পারেন এইসব দিক থেকে যা নিয়মকানুন আছে, তার বাইরে কাউকে নিয়োগ করছে। পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিংয়ে যিনি অফিসার ছিলেন তাকে সরিয়ে, যে অফিসার নয় তাকে বিডিও এসডিওরা বসিয়ে রেজাল্ট পাল্টেছে। সুতরাং এইবার নির্মলা সীতারামনের স্বামী তিনি প্রেসের স্টেটমেন্ট দিয়ে একজন তিস্তা শিরোলবাদের কোশ্চেনের উত্তরে তিনি বলেছেন 17C ফর্ম অ্যান্ড 19D ফর্ম ইম্পর্টেন্ট, কারণ এখন শেষ পর্বে তারা কাউন্টিং রেজাল্ট সেটা বিকৃত করতে পারে, যেটা অতীতে হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের ফলাফল পরাজয় আটকাবার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। তিনি সতর্ক করেছেন, 5 মিনিটের একটা ভিডিও আছে, যে ভিডিওটা এখন সারা পৃথিবীতে চলছে। সুতরাং এরকম একটা জায়গায় শ্রমিক লাইনি, সুখেন্দু পানিগ্রাহী প্রতিদিন ওনাকে যা যা অভিযোগ আছে, আমাদের এটাই পদ্ধতি, আমরা এখানে হামলা করতে আছি না, আমরা কোনো ঝামেলা করতে আছি না, আমরা ডকুমেন্টেড, এবং আমাদের প্রতিগুলি কমপ্লেনের নাম্বার আছে, ডেট আছে, সেটাই ওনাকে দেওয়া হয়। তাহলে আপনি সবচেয়ে বড় কথা, যেহেতু আপনার প্রশ্ন করলেন যে তৃণমূলের কাছে চলে যায় মন্ত্রীর কাছে, এটা হচ্ছে আমাদের দুঃখজনক যে একটা সিওর কাছে চিঠি দেওয়া হচ্ছে। আজকাল তো সব রেকর্ডেড, হোয়াটসঅ্যাপে পাঠালো রেকর্ডেড, মেলে পাঠালো রেকর্ড, উনি বলেন আমার কাছে পৌঁছে, উনি অন্য চিঠি দেখান,
আমরা চিঠি দেখাচ্ছি 22 তারিখের, উনি দেখাচ্ছেন আজকে 30 তারিখের একটা অন্য চিঠির ইনফরমেশন কারেকশন আমাদের ক্যান্ডিডেট। আমি বলছি আমাদের পার্টিকে রিপ্রেজেন্ট করে শ্রমিক লাই, তার নামে সব চিঠি আছে, আমরা যা প্রেসকে দিয়েছি সেটাও তাই দিচ্ছি। তিনি অন্য চিঠি রেখে আমাদেরকে ডাইভার্ট করা ইস্যুকে আমাদের দৃষ্টি অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছেন। এটা আনফর্চুনেট এবং আনফর্চুনেট নয়, এটা হচ্ছে যে কথাটা বলছে লেজিটিমেট যে রাইট সেটাকে কার্ডেন করা হচ্ছে। এইখানটায় আমাদের প্রতিবাদ এবং আমরা তার জন্য শেষ পর্যন্ত বলে এসেছি। ওনাদের যখন নোট দিলাম তখন উনি বললেন হ্যাঁ আপনি ওয়েলকাম, তো তখন বললাম টাইম জানান, এখনও টাইম জানাইনি। আমরা আবার আসার জন্য প্রস্তুত আছি, কারণ আমরা আমাদের এই কনস্টিটিউশনাল পজিশনটাকে আমরা ব্যবহার করব। এটা যারা মিসইউজ করার চেষ্টা করছে, যারা দলীয় স্বার্থে ব্যবহার করার চেষ্টা, তারা অপরাধ, তাদের মানুষ বিচার করবে, ইলেকটরেট বিচার করবে। কিন্তু আমরা ইতিমধ্যে আমরা এটা ওনাকে জানাবার চেষ্টা করেছি যে আমরা সেন্ট্রাল অবজারভেটর মিট করিয়েছি আমাদের ক্যান্ডিডেটকে। আমরা আজকেও যদি উনি না করেন তাহলে আমাদের লাস্ট বিষয়টা আমরা যাইনি। এখানে সীতারাম ইয়েচুরি আছেন আর নীলোৎপল ঘোষ আছেন, আমরা এখন যে কথা বলবো যে এর মধ্যে যদি আমরা তার রেসপন্স না পাই পজিটিভ, তাহলে আমরা ইসিআর কাছে আমাদের কমপ্লেন এতদিন পাঠাইনি। আমরা এখানেই সমস্ত কিছু অভিযোগ জানিয়েছি, ইসিআইকে মিট করার চেষ্টা করিনি। এখন আজকে আমাদের গভর্নমেন্টকে সেটা করতে উনি যদি বাধ্য করেন তাই। আজকে কি আপনাদের পুলিশ দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? আজকে কি আপনাদের কথা কাটাকাটি একটা হয়েছিল, সেই সময় কি পুলিশ দিয়ে বার করে দেওয়ার চেষ্টা হয়েছিল? আর কখনো করেননি, উনিই তো বেরিয়ে গেলেন। আমরা তো বেরোইনি, তো আমরা তো শূন্য ঘরে 1 ঘন্টা বসে থাকলাম। 1 ঘন্টারও বেশি সময় বসে ওনাকে কয়েকবার ফোন করেছি, কয়েকবার মেসেজ পাঠিয়েছি, উনি কোনো রেসপন্স দিচ্ছেন না। তারপরে যখন ওনাকে পাঠালাম যে আমরা এখন 1 ঘন্টার বেশি ওয়েট করে আপনি আমাদের কথা শুনলেন না, আমাদের অভিযোগগুলি মীমাংসা করলেন না, আমরা এখন চলে যাচ্ছি, তখন তিনি আমাদের একটা রেসপন্স পাঠালেন যে আমি আপনাদের সাথে আলোচনা করতে প্রস্তুত আছি, এনি ফর্ম। তখন বললাম হোয়েন, এটার উত্তর এখন আসেনি। আমরা সবসময় হচ্ছে রেসপন্সিভ, এটা আমরা এইভাবেই গত 40, 45 বছর 50 বছর দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।